মাছের দোকানদার দীপাকে বলে, দিদিভাই বুঝতেই তো পারছেন বিয়ের সিজন, এর জন্য মাছের দাম একটু চড়া। বিক্রম বলে, তুমি সব কি বলছো? আমরা তোমার রেগুলার কাস্টমার, তাই সবসময় যে দামে নেই সে দামে নেব। দোকানদার বলে, আগে তো আমার কথা শুনবে। দীপা বলে, হ্যাঁ মাধবদা তুমি বলো, আমরা শুনছি। মাধবের পর দীপাকে বলে, আমার ফ্রিজে কিছু মাছ রাখা আছে, আপনি যদি নিতে চান তাহলে আমি অল্প দামে ছেড়ে দেবো। দীপা বলে, কিন্তু মাধবদা আমি তো সবসময় টাটকা মাছগুলো নেই। মাধব বলে, টাটকা মাছ বলতে কি, সব মাছই তো বরফে রাখা থাকে, কোনোটা একটু বেশি দিনের, কোনোটা একটু কম দিনের। দীপা বলে, না না, তাতে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। মাধব বলে, কিচ্ছু হবে না, বেশি মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে, এতে আপনারও লাভ হবে, আমার ফ্রিজটাও খালি হবে। দীপা বলে, না মাধবদা, আমি মানুষদের ঠকাতে পারবো না, যদি পারো তাহলে ধারে মাছ দাও, আমি কষ্ট করে সে তার শোধ করব, কিন্তু আমি মানুষদের টাটকা মাছ বলে ফ্রিজের মাছ খাওয়াতে পারবো না। একটা মেয়ের বিয়ের অনুষ্ঠানে খাবার রান্না করবো আমরা, একটু এদিক ওদিক হলে মেয়ের বাড়ির মানুষের মান সম্মান যাবে, এইটা আমি করতে পারবো না, কারণ আমিও তো মেয়ের মা। এরপর জয়কে দেখানো হয়, জয় নিজের রুমে বসে কান্না করছে আর বলছে, অনেক হয়েছে, আমি সহ্য করতে পারছি না উর্মি। তখন লাবণ্য আসে একটা চকলেট নিয়ে, লাবণ্য চকলেট জয়কে দিয়ে বলে, আমার মন খারাপ হলে কি আমাকে চকলেট দিয়ে আমার মন ভালো হয়ে যায়? তোমারও তো মনে হচ্ছে মন খারাপ, এই চকলেটটা তুমি নাও। সূর্য দরজার বাইরে থেকে সবকিছু দেখে। জয় লাবণ্যকে ধরে কান্না করতে থাকে। লাবণ্য বলে, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? জয় বলে, আমার অনেক কষ্ট হচ্ছে রে মা, আমি সবাইকে অনেক কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাকে কষ্ট দিচ্ছে। লাবণ্য বলে, চকলেট কিন্তু আমি তোমাকে দেইনি, এ চকলেট তোমাকে দিয়েছি ভালো ছেলে। তখন জয় দরজার দিকে তাকায়। সূর্য জয় রুমে ঢুকে জয়ের হাত ধরে বলে, দাদার কাছে সত্যি করে একটা কথা স্বীকার কর না, সত্যি করে বল কি হয়েছে। জয় কোনো কিছু বলে না, জয় আবার চুপ করে থাকে। লাবণ্য সূর্য কাছে গিয়ে বলে, আচ্ছা তোমরা আমাকে মা বলে কেন ডাকো? আমার নাম তো লাবণ্য। সূর্য বলে, আমাদের মার নামও লাবণ্য ছিল, ছেলে কি মার নাম মুখে আনতে পারি নাকি, তাই আমরা তোমাকে মা বলে ডাকি। লাবণ্য বলে, তুমি আমার ভালো ছেলে, আর ওইটা হলো আমার ছোট ছেলে। সূর্য আবার জয়কে জিজ্ঞেস করে, কিরে তোকে যে প্রশ্ন করলাম সেটার উত্তর দে, এই মেয়েটার পরিচয় কি? জয় বলতে চায় ও আমার মেয়ে, কিন্তু কথার মাঝখানে লাবণ্য বলে, আমি তো ওর মা। সূর্য বলে, হ্যাঁ তুমি আমাদের মা। সূর্য আবার জয়কে জিজ্ঞেস করে, ভাই প্লিজ সত্যিটা বল। জয় সূর্যকে সবটা বলতে যাবে, তখনই জয় খেয়াল করে দরজায় তার বাবা দাঁড়ানো। এর জন্য জয় রাগ করার নাটক করে। জয় বলে, বাচ্চা মেয়ে যে কারণে মায়া হবে। আর জিজ্ঞেস করছিলেন আমি এখানে কেন রয়েছি? আমার ড্রয়িং রুমে তোদের সাথে বসতে ভালো লাগছে না, তোদের কথা শুনে মনে হচ্ছে সবকিছুর জন্য আমি দায়ী। সূর্যর বাবা বলে, আমি জানি না এই বয়সে আমাকে আর কত কি দেখতে হবে, আর সূর্য তুই অমনষ্টের কথা শুনছিস? সূর্য বলে, বাবা এই বাচ্চা মেয়েটার সামনে তুমি সব কি বলছো? ও সব শুনছে। সূর্য বাবা বলে, শুনুক, ও যখন এই বাড়িতে এসেছে তাহলে ওকে শুনতে হবে, এবারে বাচ্চাদের অনেক কটু কথা শুনতে হয়েছে। জয় বাবা বলে ডাক দেয়। সূর্য বাবা বলে, একদম বাবা বলে ডাকবি না, লজ্জা করে না তোর? এত টাকা নষ্ট করে এখন কাঁদুনি গাইছিস। জয় বলে, আমি সব টাকা শোধ করে দেব। সূর্য বাবা বলে, কোথা থেকে দিবি? এখন কি অন্যের ঘরে শীত কাটবি? লাবণ্য বলে, শীত কাটা কি? সূর্য বলে, বাবা ওই সব শুনছে, তুমি একটু চুপ করো। সূর্য বাবা বলে, আমার এসব সহ্য হচ্ছে না। জয় আবারও বাবা বলে ডাক দেয়। সূর্য বাবা আবার চিৎকার করে বলে, একদম আমাকে বাবা বলে ডাকবি না। তখন লাবণ্য বলে, তুমি আমার ছোট ছেলেকে বকলে কেন? তুমি যদি আমার ছোট ছেলেকে আবার বকো তাহলে আমি তোমাকে বকবো। সূর্য বাবা বলে, তুমি কি আমাকে বকবে নাকি? লাবণ্য বলে, ছেলেকে বকলে তো মা এরকম করবেই, আমি তো ওদের মা। সূর্য বাবা একটু ইমোশনাল হয়ে যায়। সূর্য বাবা এবার সুযোগ কিনে রুম থেকে বেরিয়ে যায়। জয়ের রুম থেকে বেরোনোর আগে সূর্য বাবা জয়ের দিকে তাকায়। সূর্য মনে মনে বলে, কোথাও একটা বিরাট হিসেব মিলছে না। ওই দিকের উপর কৃষ্ণকে বারবার জিজ্ঞেস করে, একটু মনে করার চেষ্টা করুন, এই ছবিটা কার? কৃষ্ণ বলে, এই ছবিটা অনেকদিন আগে করে তোলা, এর জন্য আমার ঠিক মনে পড়ছে না। রূপা বলে, শুনুন কৃষ্ণ, এই মেয়ের ব্যাপারে সব তথ্য আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব। কৃষ্ণ বলে, এই না একটু আগে বলেন মায়াপুরে যাবেন। রূপা বলে, বলেছিলাম, কিন্তু এখন এটা দরকার। কৃষ্ণ বলে, মনে পড়েছে, ছবির মধ্যেই তো দেওয়া রয়েছে, মেয়েটার পিছনে দেখুন স্কুলের নাম দেওয়া রয়েছে, এই স্কুলে আমি ছবি তুলেছিলাম। রূপা বলে, কল্যাণ এখান থেকে কত দূরে? কৃষ্ণ একটু মজা করে বলে, এখান থেকে অনেক দূরে, আপনি যাবেন নাকি আমার সাথে? রূপা বলে, দেখুন এখন ঠাট্টা করার সময় নয়। কৃষ্ণ জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এই মেয়েটাকে নিয়ে কেন পড়লেন? কে এই মেয়েটা? রূপা মনে মনে বলে, ওর আসল পরিচয় আমাকে বের করতে হবে, এর মধ্যে কোনো রহস্য তো রয়েছেই। আমার মন বলছে কেউ ইচ্ছে করে ওকে এই বাড়িতে পাঠিয়েছে, তা না হলে দিদিভাইয়ের নামে ওর নাম কেন হবে? ওইটুকু বাচ্চা মেয়ে তার একা আসতে পারে না, সবকিছু মনে হচ্ছে প্ল্যান করা। এই ব্যাপারে মাকেও কিছু বলা যাবে না, মা তাহলে সবকিছু বাদ দিয়ে এটা টেনশন করবে। মার উপর এতটা চাপ দেওয়া যাবে না, যা করার আমিই করব। যদি দেখি এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে তাহলে তার আশা আমি আমার পরিবারের উপর পড়তে দেবো না। বাবা হুইলচেয়ারে বসে রয়েছে, মা রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত, আমাকে কিছু একটা করতে হবে। রূপা কৃষ্ণকে বলে, আচ্ছা আমরা যদি এখন রওনা দিই তাহলে আমাদের কতক্ষণ লাগবে যেতে? কৃষ্ণ বলে, জিপিএস বলছে আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাব। রূপা বলে, ঠিক আছে আমি বাসে করে চলে যাচ্ছি। কৃষ্ণ বলে, কেন বাসে যাবেন কেন? আমার গাড়ি আছে তো, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। রূপা বলে, না তার কোনো দরকার নেই। কৃষ্ণ বলে, ঠিক আছে বাসে যে ভাড়া দিতেন সে তেলের দাম না আমাকে দিয়ে দিবেন, আর ড্রাইভারি ভাড়া রয়েছে, আর ওভার টাইমে যদি দিতে চান তাও দিতে পারেন। কৃষ্ণের মুখে এসব কথা শুনে রূপা হেসে দেয়। রূপা বলে, ঠিক আছে চলুন। এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয়। দীপা আর বিক্রম বাজার করে বাড়িতে ফিরে আসে। দীপা সূর্য বাবাকে বলে,
বাবা রূপা কোথায়? ওর সাথে মাংসের হিসাব নিয়ে বসতে হবে, আর রেস্টুরেন্টের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সবকিছু বাড়িতে রাখতে হবে। সূর্য বাবা বলে, তুই আগে ঠান্ডা মাথায় একটু বস, মাত্রই তো বাজার থেকে আসলি। দেবা বলে, না না বাবা, অনেক কাজ রয়েছে। সোনা এক গ্লাস জল এনে দীপার হাতে দিয়ে বলে, দাদু তো ঠিক কথা বলেছে, তুমি একটু বসে জিরিয়ে নাও। তখন সূর্য এসে দীপাকে বলে, দেবা তোমার উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে তাই না? দেবা বলে, কাজ করতে গেলে একটু তো চাপ সহ্য করতে হবে, ও ব্যাপার না, আমি সামনে নেব। কিন্তু রূপা কোথায়? রূপাকে এখনো ফিরেনি। সোনা বলে, দাঁড়াও আমি একটা কল করে দেখছি। সোনার পর রূপাকে কল করে। রূপা ফোন ধরে দেখে সোনা কল করেছে। রূপা কৃষ্ণকে বলে, এবার কি করব? কৃষ্ণ বলে, কি আর করবেন, সত্যিটা বলে দিন। রূপা বলে, কিন্তু আমি তো এখন ওদের সত্যিটা জানাতে চাই না, আর সোনাকে যদি এখন কিছু বলে দেই তাহলে পুরোটা জানাজানি হয়ে যাবে, আমার উদ্দেশ্য সাধন হবে না। আমি আগে গিয়ে সবটা যাচাই করতে চাই, তারপর বাড়ির মানুষদের বলতে চাই। কৃষ্ণ বলে, তাহলে কোনো একটা কিছু বলে ম্যানেজ করুন। রূপা বলে, আমি মিথ্যে কথা বলি না। রূপা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মায়াপুরের কথা বলছি। রূপা সোনাকে বলে, আমি মায়াপুর যাচ্ছি। সোনা বলে, তুমি এটা কি বলছো? মা তো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি মাকে কথা দিলে আর তুমি এখন মায়াপুরে যাচ্ছ? মায়াপুরের কথা শুনে দীপাও রেগে যায়। দীপা বলে, ফোনটা আমার কাছে দে। দীপা রূপাকে বলে, তুই এত বড় মুখ করে কথা দিলি, এখন তুই এখান থেকে চলে গেলি? রূপা বলে, খুব জরুরি কাজ, আমি ফিরে এসে তোমাকে সব বলছি। উর্মি আর উর্মি মা তো এই সুযোগে অপেক্ষা ছিল। উর্মি মা বলে, এ মেয়ে তো এরকমই, এ মেয়ে কার দায়িত্ব নেবে? উর্মি বলে, এরকম একটা মেয়ের কথা শুনে তুই এত বড় একটা দায়িত্ব নিলি? পালানে মেয়ে একটা। রূপা বলে, আমি তাহলে ফোন রাখছি। তখনই কৃষ্ণ গাড়ি অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে যায়। রূপা বলে, কৃষ্ণ আসতে চালাও। ফোন লাউড স্পিকার দেওয়া ছিল, দীপা আর সোনা সহ ওখানে সবাই শুনতে পায় এটা। দীপা তো আরো রেগে যায়। সোনা মনে মনে বলে, আমি কি ঠিক শুনলাম? রূপা কৃষ্ণের সাথে মায়াপুরে যাচ্ছে। দীপা প্রচন্ড রেগে যায়। দেবা বলে, এবার আর আমার কারো সাহায্য লাগবে না, আমি একাই সবকিছু করব, আমার সমস্যার আমি মোকাবেলা করব। দীপ বলে, বর্মা তুমি মন খারাপ করো না, রূপা দিদি চলে আসবে, তোমার কি হেল্প লাগবে আমাকে বলো, আমি হেল্প করছি। উর্মির মা উর্মিকে ইশারায় বলে দীপকে কিছু বলতে। উর্মি দীপকে বলে, তুই তো পড়াশোনা বাদ দিয়ে এখন রেস্টুরেন্টে গিয়ে হাতাখুন্তি নাড়বি। দীপাকে বলে, দেখ তুই আমার ছেলেটাকে কি বানিয়েছিস। তখন সূর্য বাবা চিৎকার করে বলে, তোমরা এখন চুপ করো। সূর্য বাবা উর্মিকে বলে, তোমরা কেউ যখন হেল্প করতে পারবেই না তাহলে চুপ করে থাকো, একদম কথা বলবে না। কৃষ্ণ আর রূপা ওই জায়গায় গিয়ে পৌঁছায়। রূপা একাই যায় কথা বলার জন্য। কৃষ্ণ বলে, আমি তো আপনাকে হেল্প করার জন্য এসেছি। রূপা বলে, আমি একাই কথা বলতে পারবো, আপনি প্লিজ আমার পিছিয়ে পিছিয়ে আসবেন না। ওইদিকে দীপা রেস্টুরেন্টে গিয়ে দেখে স্টাফের সবাইরা বসে রয়েছে। দীপা জিজ্ঞেস করে, কি হলো, তোমরা কাজ বাদ দিয়ে বসে কেন রয়েছো? তখন একজন বলে, দিদি কিছু মনে করবেন না, কিন্তু টাকা ছাড়া কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গিয়েছে, এইদিকে জল আসছে না, কিভাবে কাজ করব? বিক্রম বলে, 600 মানুষের রান্না আমরা জল কারেন্ট ছাড়া কিভাবে রান্না করব? দিবা বলে, সব হবে বিক্রম, তোমরা একটু আমার উপর ভরসা রাখো, একটু কষ্ট হবে তোমাদের। একজন বলে, আমরা কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমাদের তো ফ্যামিলি আছে। তখন ওখানে ওই পাওনাদার আসে। দীপা পাওনাদারকে বলে, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ফোন করলে তো আমি চলে যেতাম। পাওনাদার বলে, ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন, আমার একমাত্র মেয়ের বিয়ে, শেষে না আবার সবকিছু বিগড়ে যায়। ওই লোকের পর রূপার খোঁজ করতে থাকে। দীপাকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কোথায়? সেদিন তো আপনার মেয়ে খুব বড় মুখ করে বলেছিল, কিন্তু সে কোথায়? দীপা মনে মনে বলে, কেন যে রূপা আকবরের দায়িত্বটা নিতে গেল, আমি কি রূপার কথা ভরসা করে ভুল করলাম? লোকটি বলে, আপনাদের উপর ভরসা করে রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট মোমেন্টে আমি কি করব? দীপা হাত জোর করে বলে, আমি একজন মা, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আপনি তো ভরসা করে এখানে এসেছেন, আর একটু ভরসা করুন আমাদের, আপনার মেয়ে বিয়েতে আমি কোনো ত্রুটি হতে দিব না। লোকটি বলে, ঠিক আছে, আপনার রেপুটেশনের কথা শুনে আপনাকে আমি আরো একদিন সময় দিলাম, যা করার এই একদিনের মধ্যে করুন। এটা বলে লোকটি চলে যায়। দীপা মনে মনে বলে, রূপা আমাকে খুব বিপদে ফেলে দিল, জান এইদিকে কত কাজ, তারপরও চলে গেল, একা আমি কিভাবে সামলাই সব। ওইদিকে রূপা লাবণ্যদের বাড়ির সামনে গিয়েছে। বাড়ির বাইরে হোল্ডিং এ লেখা শালিনী মিত্র ও লাবণ্য সেনগুপ্ত। রূপার কৃষ্ণকে বলে, আপনি বাড়ির বাইরে থাকুন, আমি ভেতরে গিয়ে দেখছি। কৃষ্ণ বলে, অচেনা জায়গায় আমি আপনাকে একা ছাড়তে পারবো না। রূপা বলে, আমি আপনাকে ভেতরে নিতে পারবো না, এটা আমার একটা সিক্রেট। কৃষ্ণ বলে, আপনার গোপন বিষয় থাকতেই পারে, আমি কাউকে বলবো না, কিন্তু অচেনা জায়গায় আপনাকে আমি একা ছাড়তে পারবো না। রূপা বলে, আমার বিপদ হলে কি আপনি রক্ষা করবেন? কৃষ্ণ বলে, হ্যাঁ অবশ্যই করবো। রূপা বলে, যেমন ভাবে গঙ্গায় পড়ে গিয়ে করেছিলেন। রূপা বলে, ঠিক আছে, আপনি চলুন আমার সাথে। দুইজন গিয়ে দরজায় নক করে, কিন্তু রূপা খেয়াল করে দরজায় তালা লাগানো। তখন একটা লোক এসে বলে, আপনারা কি শালিনীকে খুঁজছেন? কৃষ্ণ বলে, হ্যাঁ ওনাকে খুঁজছি, উনি এখন কোথায় আছে? লোকটি বলে, শালিনী তো এখানে নেই। তা আপনারা কারা? কৃষ্ণ বলে, আমরা আত্মীয় ওনার। লোকটি বলে, শালিনী তো কোনো আত্মীয় নেই। রূপা বলে, ওনার মেয়ে লাবণ্য সেনগুপ্ত আমাদের বাড়ি রয়েছে। লোকটি বলে, ও লাবণ্যকে আপনাদের বাড়ি রেখেছে, এর জন্য তোকে দেখছি না। লোকটি এরপর বলে, শালিনী তো সদর হাসপাতালে ভর্তি, ক্যান্সারের পেশেন্ট, তোমরা সদরে গেলে ওকে খুঁজে পাবে। রূপা মনে মনে বলে, লাবণ্যর মার কি তাহলে ক্যান্সার হয়েছে? ওইদিকে মা আমার জন্য অপেক্ষা করছে, আমি যেতেও পারছি না। এরপর আবার দীপাকে দেখানো হয়। দীপা তার একটা গয়না বের করে বিক্রি করার জন্য। দীপা বলে, এখন কাউকে কিছু বলা যাবে না, পরে আমি ডাক্তারবাবুকে সব বুঝিয়ে বলবো। এই বলে দীপা তাড়াহুড়ো করে বেরোতে যাবে, তখন সূর্য রুমের ভিতরে ঢুকে। সূর্যের সাথে ধাক্কা লেগে দীপার হাত থেকে গয়নাটা পড়ে যায়। দীপা গয়নাটা তুলে নিয়ে বলে, আমি একটু আসছি। সূর্য বলে, তুমি কোথায় যাচ্ছ সেটা জিজ্ঞেস করলে হয়তো তোমাকে অস্বস্তিতে ফেলা হবে, কিন্তু বিশ্বাস করো আমার ইচ্ছা করে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে, ইচ্ছে করে আগের মতো দৌড়াতে, কিন্তু আমি পারি না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। দীপা জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত? সূর্য বলে, আমি আবার ডাক্তারি করব। এটা শুনে দীপা খুশি হয়। দীপা মনে মনে বলে, এটা অনেক বড় একটা প্রমিস, সত্যি কি তাহলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে?